আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুম কি ক্লিয়ার আছে কিনা? আটকেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন। ওকে, একটু কমেন্টে রেসপন্স জানাবেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন। ওকে, আমরা শুরু করে দিতে পারি না? আসলে হচ্ছে যে আমরা সলভ ক্লাসটা অনেক আগে নিতাম, কিন্তু মাঝখানে কিছু ভর্তি নেওয়ার কারণে আর পরীক্ষার কোনো খোঁজখবর না থাকার কারণে সলভ ক্লাসগুলো শুরু নিচ্ছিলাম না। এখন আপনার যে বিষয়টা আর কি, যে সলভ ক্লাসটা পরীক্ষা না হওয়ার কারণে অনেকের প্রবলেমগুলো জমা, এই জন্য আমরা একটু সময় নিতেছিলাম। তো সমস্যা নাই, সামনে পরীক্ষা হওয়ার আগেই আমরা সলভ ক্লাসগুলো ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে সলভ ক্লাস শুরু করব। তবে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমি গ্রুপে আজকে পোস্ট দেওয়ার পরে অনেক বেশি প্রশ্ন আপনারা করছেন, কিন্তু আগে প্রশ্ন করেন নাই। তো এই শেষ টাইমে প্রশ্নগুলো আমাদের ইনপুট দেওয়া সম্ভব, কিন্তু আসলে আমি অনেক দিন ধরে প্র্যাকটিসের বাইরে আছি, তো প্রায় 1 মাস ধরে ক্লাস নিই নাই। তো এই প্রশ্নগুলো হঠাৎ করে এত দ্রুত সুন্দরভাবে বোঝানো সম্ভব না, এই কারণে আমার একটু সময় লাগবে। কারণ অনেকে আছে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন আইবিএর এমবিএর প্রশ্ন, বিশেষ বিগত সালের ব্যাংকের বিভিন্ন রিটেনের প্রশ্ন, অনেকগুলো ওয়েবসাইট থেকে কালেক্ট করা সব থেকে টাফেস্ট প্রশ্ন এগুলা আপনারা দিচ্ছেন, ঠিক আছে? তো এগুলো সমাধান করে দেওয়া সম্ভব, কিন্তু এগুলো নিয়ে একটু আমাকে সময় দিতে হবে। দেখেন, আমি আপনাদের দেওয়া প্রশ্নগুলো সুন্দর করে সফট কপি করে এগুলো প্রিন্ট করছি। প্রিন্ট করে এই যে আমি প্রতিটা খাতায় কিন্তু আমি নোট করলাম যে এটা এখানে এইভাবে বোঝাবো, এটা এইভাবে সমাধান করতে হবে, এটা প্রয়োজন নাই, এটা আননেসেসারি প্রশ্ন, এইভাবে করে করে কিন্তু আমাকে প্রতিটা প্রশ্ন রিসার্চ করতে হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আপনারা হঠাৎ করে কিছুক্ষণ আগে যে প্রশ্নগুলো দিলেন ওগুলো এখন সমাধান করে দেওয়া সম্ভব না। তবে হ্যাঁ, আপনাদের হতাশ করতেছি না, আমি সলভ ক্লাস আরও নিব। তো আজকে আর কি যেহেতু ফর্মাল সলভ ক্লাস শুরু হচ্ছে, এই কারণে আজকে টাইমিংটা যথাসময় নেওয়ার চেষ্টা করলাম যাতে মিস না হয়। পরবর্তীতে আমরা আবার সলভ ক্লাস নিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের প্রশ্নগুলা কি নাম বললেন? দীপান্তরিতা, ও দীপান্বিতা নামে একজন প্রশ্ন করছেন। অনেকগুলো প্রশ্ন উনি একাই করছেন, উনি একমাত্র শুধু আমাদের এই পোস্টটাতে কমেন্ট করছিলেন, পরবর্তীতে আর কেউ প্রশ্ন করেন নাই। এই জন্য ওনার প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আর নতুন করে যারা প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো আপনারা অনেকে কিন্তু ছবি শেয়ার করছেন, এই ছবিটা থেকে কিন্তু আমাদের টাইপ করতে হচ্ছে। সে টাইপ করার পরে ওইটা আবার আমাকে দেখতে হচ্ছে, সমাধান নিজে নিজে করতে হচ্ছে, তারপরে আমি আবার ওকে বলার পরে মামা ইনপুট দিতেছি। কারণ এই যে একটা প্রসেসিং, এটাতে কিন্তু একটু টাইম দিতে হবে। আর এই কারণে হঠাৎ করে প্রশ্ন করার কারণে আমরা এখনই দিতে পারতেছি না। তো ওগুলোর জন্য আমরা পরে আবার সলভ ক্লাস নিব, ঠিক আছে? ওকে, তাহলে আসি আমরা 1 নম্বর থেকে। দেখেন, হ্যাঁ, আজকের প্রশ্নের 1 নম্বর স্ক্রিনে আপনারা দেখেন, প্রশ্নটা দেখতে পাবেন, ক্লিয়ার আছে কিনা একটু দেখেন। যে সুনীল স্কোর 54% মার্ক, আজ কিন্তু পার্সেন্টেজে সলভ ক্লাস হচ্ছে, ঠিক আছে? পার্সেন্টেজে আবার সলভ করে আরেকটা হবে। 54% mark in a test. Ravi scored 450 marks in the same test, which is 300 less than Sonu. Sunil scored is 60 more marks than Sonu. If Ram scored 900 marks in the test, what is Ram's percentage? কারণ এখানে 4 জন লোকের কথা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই 4 জন লোকের বিষয়টা হচ্ছে যে এলোমেলো করে দেওয়া আছে, রিলেশনগুলো দেওয়া আছে, আমরা একটু দেখব। আপনারা কি স্ক্রিনে প্রশ্নগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন? অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো, ঠিক আছে না? একটু দেখি। তাহলে দেখেন, 1 নম্বর সলভ ক্লাসের 1 নম্বর প্রশ্ন। তাহলে সুনীল স্কোর 54%, তাহলে সুনীল নামে একজন আছে, রবি এ হচ্ছে 54%। রবি স্কোর 450 মার্কস ইন দ্য সেম টেস্ট। রবি নামে যিনি, উনি কি করছে হচ্ছে 450 নাম্বার পাইছে সেম টেস্ট, হুইচ ইজ 300 লেস দ্যান সোনু।
তাহলে সোনু যে নাম্বার পাইছে এই নাম্বার থেকে এটা হচ্ছে 300 নাম্বার কম, তাহলে সোনু পাবে এর থেকে 300 বেশি, তার মানে 750। ঠিক আছে, ডাইরেক্ট কিন্তু যোগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি যে ইফ র্যাম স্কোর 900 মার্কস। ঠিক আছে, আচ্ছা এটা পরে একটা বলছে সুনীল স্কোর 60% মোর মার্কস দেন সোনু। এই যে সুনীল আছে এ সোনু এর থেকে 60 নাম্বার বেশি পেয়েছে, তার মানে এইখান থেকে যদি আমরা যোগ করে 60 যোগ করে দেই, যোগ করে দিলে এটা হয়ে যাবে 750 আর 60 যোগ করলে 810। তাহলে আমরা কিন্তু একটা ক্লু পেয়ে গেলাম যে এই 54% যা 810 তা। তাহলে আমরা লিখতে পারি 54% ইকুয়াল টু 810। তাহলে 100% সমান সমান কত? তাহলে 54% এখানে নিচে চলে যাবে আর 100টা উপরে চলে যাবে। ঠিক আছে, 27 দুগুণা 54, 3 27 81, 2 দিয়ে কাটলে হচ্ছে 15, 15 আর 100 গুণ করলে 1500। তার মানে টোটাল পরীক্ষাটার 100% নাম্বার হচ্ছে 1500, অর্থাৎ পরীক্ষাটা হয়ে গেছিল 1500 নাম্বারের পরীক্ষা। উত্তর কি চাইছে যে ইফ র্যাম স্কোর 900 মার্কস, তার মানে রাম নামে আরেকজন আছে যে 900 নম্বর পেয়েছে, সেই রামের নাম্বারটা ওই টোটাল পরীক্ষার কত পার্সেন্ট? তাহলে টোটাল পরীক্ষাটা যেহেতু 1500 নম্বরের, তাহলে রামের নাম্বারটা হচ্ছে 900, তাহলে 1500তে 900 গুণন 100। ঠিক আছে, তাহলে এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা, একটা শূন্য, দুটো শূন্য কাটা, 6 15 90, 6 10 60, তাহলে 60%। 60% এখানে যেহেতু দশমিক আকারে দেওয়া আছে, 60%কে যদি আমরা দশমিক আকারে লিখি তাহলে হবে 0.6। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 0.6। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু বলেন। ঠিক আছে, আপনারা যে ক্লাসগুলো বারবার হয়ে যায়, সবাই দেখি সবসময় কমপ্লেন করেন এটা ক্লাস দেন, ওটা ক্লাস দেন, ওটা ক্লাস দেন। এতগুলো ক্লাস কি একসাথে চালানো যায়? পার্সেন্টেজ চলতেছে, পরীক্ষার আগ পর্যন্ত পার্সেন্টেজ ক্লাসে তো অনেকবার দেখানো হয়েছে। এখন পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা প্রফিট লস শুরু করব। যখন যেটা চলে তখন সেটাকে ফোকাস করেন। ওকে, তাহলে আমরা তারপরে আসি। আচ্ছা, সলভ ক্লাসে আপনার প্রশ্নের সমাধান পেতে চাইলে এটা কিন্তু সলভ লাইভ ক্লাস, টকশোর মতো আবার মনে করিয়েন না যে টকশোতে আমি প্রশ্ন করলাম সাথে সাথে আলোচক উত্তর দিবে, এরকম কিন্তু প্রশ্ন এখানে করা একটু কঠিন। তবে হ্যাঁ, আপনারা প্রশ্ন করে দুই একটা নেওয়া যাইতে পারে, কিন্তু আসলে ইনস্ট্যান্ট সমাধান দেওয়া, বিশেষ করে ব্যাংকের প্রশ্ন ইনপুট দিতে হয়, আপনাকে প্রশ্নটা তো দেখাইতে হবে। এমনি গল্প করলে তো আপনি হয়তো শুনতে পাবেন, বুঝতে পারবেন, কিন্তু অন্যরা তো পারবে না। এই জন্য হচ্ছে যে আমাকে প্রশ্নগুলো আমি যেভাবে পোস্টে কমেন্ট আকারে নিব ওইখানে দিবেন। ওইখানে দিলে তখন দেখা যাচ্ছে আমি পরবর্তীতে আপনি যে প্রশ্নগুলো করবেন আপনার নাম উল্লেখ করে সমাধানগুলো করে দিব। আর সলভ ক্লাসগুলো যেহেতু আপলোড দিয়ে দিব, আপনারা নিজের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। এখানে কিন্তু আমরা থিওরি ডেভেলপ করার টাইম নেই, আমরা কিন্তু থিওরি আমাদের মূল ক্লাসে ডেভেলপ করছি। শুধু যে যে প্রশ্নের সমস্যা স্পেসিফিক সেই প্রশ্নগুলো দেখাই দিব। 2 নম্বর প্রশ্নটা দেখেন। 2 নম্বর প্রশ্ন বলছে দ্য রেশিও বিটুইন মেল অ্যান্ড ফিমেল ইন এ সিটি ইজ 3:7। দ্য চিলড্রেন পার্সেন্টেজ অ্যামং দ্য মেলস অ্যান্ড ফিমেলস অফ দ্য সিটি ইজ 25 and 30% respectively. If the number of adult males in the city is 18,000, then find the population of the town. এগুলো একটা ওয়েবসাইট থেকে নেওয়া প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন দেখছি। এগুলার পিডিএফ দিব যে এগুলো আসলে আমার কাছে সমাধান, বাংলা অর্থ, সুন্দর করে ব্যাখ্যা এরকম কিছু নাই। যদি আপনারা কেউ চান আমি শুধু এই প্রশ্নগুলাই তুলে আপনাদেরকে দিতে পারি। এখানে সমাধানের পিডিএফ আমার কাছে রেডি করা নাই, আমি এটা সরাসরি সমাধান দিতেছি, কারণ এগুলো তো আমাদের বইয়ের ম্যাটেরিয়ালস না। হ্যাঁ, সমাধানের পিডিএফ রেডি করতে আমার সময় লাগবে, এত সময় আপাতত নাই। তাহলে বলছে কি যে মেল আর ফিমেলের রেশিও হচ্ছে 3:7। তার মানে দ্য চিলড্রেন পার্সেন্টেজ অ্যামং দ্য মেলস অ্যান্ড দ্য ফিমেলস অফ দ্য সিটি ইজ 25% আর 30%। তাহলে দেখেন এখানে হচ্ছে 25% হচ্ছে মেলদের মধ্যে 25% চিলড্রেন, আর ফিমেলদের মধ্যে 30% চিলড্রেন। আমরা জানি যখন রেশিও থাকে পার্সেন্টেজের হিসাব হয় তখন রেশিওগুলোকে 3-7 না ধরে এইটাকে 300 আর এইটাকে 700 ধরলে সহজে করা যায়। ঠিক আছে, কারণ তখন পার্সেন্টেজের হিসাবগুলো দ্রুত করা যাবে। আচ্ছা, নেক্সটে আসি। ইফ দ্য নাম্বার অফ অ্যাডাল্ট মেলস ইন দ্য সিটি ইজ 18,000, তাহলে অ্যাডাল্ট মেল, সিরিয়াসলি খেয়াল করেন, তাহলে দেখেন এইটা হচ্ছে চিলড্রেন 25%, মেলদের চিলড্রেন যদি 25% হয় তাহলে সিরিয়াসলি খেয়াল করেন এইখানে মেলদের চিলড্রেন বাদে যারা আছে তারা তো অ্যাডাল্ট, তাহলে অ্যাডাল্ট হচ্ছে 75%। কার 75%? ওই 3x এর 75%। ঠিক আছে,
ইফ দ্য নাম্বার অফ অ্যাডাল্ট মেলস ইন দ্য সিটি ইজ এত দেন ফাইন্ড দ্য পপুলেশন। তাহলে আমরা ধরি এখানে তো 300 এর 25% এইভাবে হিসাব করার দরকার নাই, এখানে আমরা যদি অনুপাত দেওয়া আছে তাহলে ধরি মেল হচ্ছে 3x আর ফিমেল হচ্ছে 7x, তাহলে টোটাল পপুলেশন হচ্ছে 10x। তাহলে অ্যাডাল্ট মেল সমান সমান 3x এর 75%। কেন 75%? কারণ চিলড্রেন দেওয়া আছে 25%, তাহলে 75%। ওকে, তাহলে আসি, নিচে হচ্ছে 100, কাটাকাটি হলো 3/4, তার মানে 9x/4। এটা কি? এটা হচ্ছে যে ইফ দ্য নাম্বার অফ অ্যাডাল্টস মেলস ইন দ্য সিটি ইজ 1800, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 18,000। আপনারা একটু শর্টকাটে বুঝে নিতে হবে, এটা তো মূল ক্লাস না। তাহলে x সমান সমান এই যে উপরে 4 নিচে 9, 9 দিয়ে কাটলে হচ্ছে 9 দুগুণ 18, 3টা 0, আর 4 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8000, 3টা 0, 8000 হচ্ছে x এর ভ্যালু। কিন্তু অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে টোটাল পপুলেশন। যেহেতু আমাদের টোটাল পপুলেশন 10x, অতএব টোটাল সমান সমান 10 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 8000, গুণ করলে হচ্ছে 80,000, অর্থাৎ ওই এলাকার টোটাল পপুলেশন হচ্ছে 80,000 মেল আর ফিমেল মিলে। ঠিক আছে, আচ্ছা, এটা কি ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, সলভ ক্লাসটা আপলোড থাকবে। হ্যাঁ, শুধু আপলোড দেওয়া থাকবে ভাই, হ্যাঁ আপলোড দেওয়া থাকবে, সমস্যা নাই। আর শুধু প্রশ্নগুলো আমি দিয়ে দিব। ওকে, নেক্সটে আসি। 3 নম্বর প্রশ্ন দেখেন, আপনাদের কারো যদি নিজস্ব কোনো প্রবলেমের ম্যাথ থাকে, এগুলা আমাদের যে পোস্টটা আমি দিছিলাম ওইটার কমেন্টে আপনারা দিয়ে রাখিয়েন। ঠিক আছে, দিয়ে রাখলে যেটা হবে, আমরা যখন কালেক্ট করব তখন সমন্বয় করব। ঠিক আছে, আচ্ছা। আর একটু সময় পেলে যেটা সুবিধা হয়, এক জাতীয়গুলো একসাথে সমন্বয় করে ইজি, মিডিয়াম, হার্ড এইভাবে ডেভেলপ করা যায়। আর যদি ইনস্ট্যান্ট প্রশ্ন করেন তাহলে তো সব কিছু এলোমেলো হবে। ঠিক আছে, আর প্রবলেমের প্রশ্ন কিন্তু অনেক বেশি দেওয়ার কারণে সলভ ক্লাসে একটু সময় লাগবে। 3 নম্বর হচ্ছে 75% অফ দ্য এমপ্লয়িজ অফ এ ফার্ম আর ক্লাসিফাইড অ্যাজ স্কিল্ড ওয়ার্কার অ্যান্ড রেস্ট আনস্কিল্ড। 80% of the former class and 20% of the later class are permanent employees of the farm. Find the number of the employees of the farm when the temporary employees numbered 63. ঠিক আছে, আচ্ছা, তাহলে 75% of a farmer classified as, আচ্ছা, তাহলে যদি টোটাল 100% ওয়ার্কার হয় ফার্মের, তার মধ্যে 75% হচ্ছে স্কিল আর আলাদা হচ্ছে অন্যগুলো হচ্ছে আনস্কিল। তাহলে এরা হচ্ছে স্কিল ওয়ার্কার 75%, তাহলে অটোমেটিক্যালি আনস্কিল্ড ওয়ার্কার হচ্ছে 25%। তারপরে কি বলতেছে যে 80% অফ দ্য ফর্মার ক্লাস আর 20% অফ দ্য লেটার ক্লাস আর পার্মানেন্ট এমপ্লয়িজ। এই স্কিল ওয়ার্কারের সবাই আর কি পার্মানেন্ট এমপ্লয়ি না, এই স্কিল ওয়ার্কারদের 80%, এর 80% হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার। তাহলে 75% এর 80%, 80% মানে 5 ভাগের 4 ভাগ, 75 এর 5 ভাগের 4 ভাগ মানে হচ্ছে 60। এই 60 জন হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার। তাহলে পার্মানেন্ট না মানে টেম্পোরারি হচ্ছে 15 জন। আবার এই 25 জনের মধ্যে 25%-এর মধ্যে কি বলতেছে যে অ্যান্ড ফর্মার ক্লাস আর 20% অফ দ্য লেটার ক্লাস। আচ্ছা, 20% হচ্ছে এই 25-এর 20%, এরা হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার। তাহলে 20% মানে 5 ভাগের 1 ভাগ, 25-এর 5 ভাগের 1 ভাগ মানে 5। এই 5 জন হচ্ছে কি পার্মানেন্ট, মানে এদের চাকরি যাবে না। তাহলে টেম্পোরারি কতজন? টেম্পোরারি হচ্ছে 20 জন। আচ্ছা, নেক্সটে কি বলতেছে? বলতেছে ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ অফ দ্য ফার্ম হোয়েন দ্য টেম্পোরারি এমপ্লয়িজ নাম্বার 63। এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু আমরা শুরু করছিলাম 100 এর ভিত্তিতে। তার মানে এখানে যতগুলো সংখ্যা আসতেছে এগুলা কিন্তু সবকিছুই পার্সেন্টেজে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে 100 এর ভিত্তি থেকেই সবকিছু আসতেছে। তো এখন আমাদের এখানে বলতেছে যে টোটাল টেম্পোরারি নাম্বারের এমপ্লয়ি হচ্ছে 63 জন। তাহলে আমরা দেখতেছি এইখানে টেম্পোরারি ওয়ার্কার আছে 15% স্কিল ওয়ার্কারদের মধ্যে, আর আনস্কিল ওয়ার্কারের মধ্যে টেম্পোরারি ওয়ার্কার হচ্ছে 20%। তাহলে এই 20% আর 15% মিলে হচ্ছে টোটাল টেম্পোরারি। খেয়াল করেন, টোটাল টেম্পোরারি 20 আর 25 মিলে হচ্ছে 35%, এর ভ্যালু হচ্ছে 63। তাহলে উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ অফ দ্য ফার্ম, টোটাল 100% এর ভ্যালু কত এটা বের করতে হবে। তো এইরকম অঙ্ক কিন্তু আমি ক্লাসে সুন্দর করে করাইছিলাম যে এইভাবে পার্সেন্টেজ দেওয়া থাকবে, যে কোনো একখানে একটা মান দেওয়া থাকলে ওই মানের ভিত্তিতে সবগুলোর মান বের করা সম্ভব। তাহলে 1% এর ভ্যালু হচ্ছে এত, আর 100% এর ভ্যালু হচ্ছে এত।
5 7 35, 7 দিয়ে ভাগ করলে 5 আর 7 লং 63, 5 20, 9 2 18, 180। তাহলে 100%-এর মান যেহেতু 180, তার মানে টোটাল ওয়ার্কার 180 জন হলে এইখান থেকে ক্যালকুলেশন করে 180 এর 20% হবে 36, আর এই 180 এর 15% হবে 27। এই 27 আর 36 যোগ করলে হয়ে যাবে 63। এই জিনিসটাই কিন্তু প্রশ্নে উল্টা পাশে দেওয়া আছে, 180 দেওয়া নাই, এইভাবে পার্সেন্টেজ দেওয়া আছে, আর শেষে 63 দেওয়া আছে, আমাদেরকে শুরুটা বাড়ি করতে হবে। এরকম অঙ্ক ক্লাসে অনেকগুলো করাইছিলাম, হ্যাঁ, শেষের দিকে পার্সেন্টেজের 3 নম্বর ক্লাসে মেবি। তো যাক, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত? 180। সবাই কি ক্লিয়ার? স্যার ম্যাথগুলা গ্রিড সিস্টেমে ভালো। গ্রিড সিস্টেম মানে সাইডে দিয়ে না কি রকম বলেন? আচ্ছা যাই হোক, গ্রিড সিস্টেম মানে হচ্ছে কি ওই যে ইয়া করে বক্স আকার দিয়ে নাকি, ওইভাবে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা নেক্সট আসি, 4 নম্বর প্রশ্নটা দেখেন। এ screwdriver and a hammer currently have the same price. If the price of screwdriver rises by 5% and the price of the hammer goes up by 3%, then how much more will it cost by 3 screw and drivers of the 3 hammers? ঠিক আছে, তার মানে একটা যন্ত্র আর একটা যন্ত্র, দুইটার দাম সেম, তার মানে এটা যদি এক্স হয় এটাও এক্স। তারপর কি বলতেছে যে এটার দাম 5% বাড়লো, এটার দাম 3% বাড়লো। খেয়াল করেন, এই যে এটার 5% বাড়া আর এটা 3% বাড়া, তার মানে 2x এ 8% বাড়া, তার মানে x এ 4% বাড়া। সিরিয়াসলি খেয়াল করেন, পার্সেন্টেজের ক্লাসে কিন্তু আমি সুন্দর করে বোঝাইছিলাম একটা বিষয়, সংখ্যার বিষয় অঙ্কতে। ধরেন যে একটা কলমের দাম 10% বাড়লো, হ্যাঁ এইরকম আমি 10টা কলম নিয়ে আসে বললাম, বলেন তো এই 10টা কলমের দাম কত পার্সেন্ট বাড়ছে? তাহলে আপনি কিন্তু বলতে পারেন না যে একটা কলমে 10% বাড়ছে, তাহলে 2টা কলমে 20% বাড়ছে, এটা বলা যাবে না। কেন? কারণ সবগুলা কলম আনলে তো সবগুলারই অ্যাভারেজে 10% করেই বাড়বে। তাহলে এইখানে একটাতে 5%, একটাতে 3%, দুইটায় মিলে হচ্ছে 8%। 8% কিন্তু বলা যাবে না, এটার অ্যাভারেজ নিতে হবে। অ্যাভারেজ কিন্তু সবসময় নেওয়া যায় না, কারণ এটা যদি x টাকা দাম হয়, এটা যদি 2x টাকা দাম হয়, তখন কিন্তু অ্যাভারেজ করা যাবে না, কারণ তখন দাম তো ভিন্ন। এইখানে দুইটার সেম দাম হওয়ার কারণে দুইটার আমরা দেখলাম 4%, তার মানে অ্যাভারেজে দুইটার দাম মোটের উপর 4% বাড়ছে। এখন খেয়াল করেন, এই যে এক্স আমরা দেখতেছি, এখন এখানে যদি এই যন্ত্রটা স্ক্রু আর হ্যামার বলতেছে, এটা যদি 30টা হয় আর এটা যদি 30টা হয়, অথবা এটা যদি 100টা, এটা যদি 100টা হয়, তারপরেও কিন্তু হিসাবটা 4%-এ হবে। হ্যাঁ, যদি এটা 30টা এটা 50টা, মানে কম বেশি হয়, তখন হিসাবটা আলাদা হবে। বাট যেহেতু এইখানে প্রশ্নে বলা আছে যে 3টা স্ক্রু ড্রাইভার আর 3টা হ্যামার, অর্থাৎ সংখ্যাও সমান আবার দামও সমান, এই কারণে অ্যাভারেজে 4%-ই হবে। আপনারা যদি 3x ধরেও করেন, কাহিনী কিন্তু সেমই আসবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা স্কিপ করি। 5 নম্বর প্রশ্নটা দেখি, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, 5 নাম্বার। আচ্ছা, যারা এই কোর্সটাতে অনেকে নতুন জয়েন করছেন, লাইভ ক্লাস করার সুযোগ পান নাই, তারা কিন্তু আগামী বেশ কিছুদিন একটা লাইভ ক্লাস দেখতে পাবেন। ঠিক আছে, জাস্ট যখন সলভ ক্লাসের টাইম দিব, আসে জয়েন করবেন, লাইভ ক্লাসে প্রশ্নও করতে পারবেন। তো আসি 5 নাম্বার বলছে যে when 60% of a number is subtracted from another number, the second number reduced to its 52%. The ratio of the first number to the second number is. এরকম প্রশ্ন কিন্তু পার্সেন্টেজের ক্লাসের প্রথমের দিকে আমি সুন্দর করে দেখাই দিয়েছিলাম যে দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যার পার্সেন্টেজের তুলনা দেওয়া থাকলে তাদেরকে কিভাবে রেশিও আকারে কনভার্ট করতে হয় এটা। তো এই প্রশ্নটা আমি ফর্মালি XY ধরে করে দেই, আবার কয়েক সেকেন্ডে করার টেকনিক দেখাই দেবো। এই প্রশ্নটা কিন্তু আমি সিলেক্ট করি নাই, আপনাদের কাছ থেকে আসছে, আমি যা সমন্বয় করছি। ঠিক আছে, আচ্ছা, অনেকের প্রশ্ন আজকে নেওয়া সম্ভব হয় নাই, কারণ অনেকে পরে প্রশ্নগুলো দিচ্ছেন, তো ওগুলো আমাদের সমন্বয় করতে একটু টাইম দিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আসি। তাহলে when 60% অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম অ্যানাদার নাম্বার, তাহলে ধরি একটা সংখ্যা x, একটা সংখ্যা y, দেখেন দুটা কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা ধরতে হবে, কারণ দুটা সংখ্যার ভলিউম মানে ছোট বড় তো ভিন্ন ভিন্ন আছে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এসে যে 60% মানে এই সংখ্যাটা 60% অফ x ইজ সাবট্রাক্টেড ফ্রম অ্যানাদার নাম্বার, তার মানে প্রশ্ন মতে দিয়ে দেই, তাহলে এই অ্যানাদার নাম্বার থেকে বিয়োগ করব কি 60% অফ এক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে 60% অফ এক্স, এটাকে ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য আমরা 100 দিয়ে কেটে ছোট করে নিতে পারি। ঠিক আছে,
ধরেন আছে 100-কে দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক, তার মানে y মাইনাস 0.60x ইকুয়াল টু কত বলছে? বলছে দ্য সেকেন্ড নাম্বার রিডিউস টু, রিডিউস কিন্তু বাই না, রিডিউস বাই মানে এত কমে, আর রিডিউস টু মানে কমে এত হয় 52%, তার মানে এটা মাইনাস করলে যেটা হবে 52% অফ ওয়াই, তার মানে 0.52y। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে সমীকরণের মূলটি। এখান থেকে আমরা যেটা করব ওয়াই আর এক্স এর রিলেশনটা বাই করে নিব, এটা এই পাশে নিয়ে আসবো, এটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে হচ্ছে 0.60x ইকুয়াল টু 0.48y। তাহলে এইখানে রেশিও জানাইতে সাজাইতে বলছে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 0.48 ডিভাইডেড 0.60, দুইটার পরে 2 ঘর সংখ্যা আছে বাদ, কাটাকাটি করলে 4/5, অর্থাৎ এক্স আর ওয়াই এর রেশিও হচ্ছে 4:5। এইটা হচ্ছে ফর্মালি এক্স ওয়াই ধরার সিস্টেম। এইভাবে অনেকে করে অভ্যস্ত, বা এইভাবে করতে মজা পান, বা এইভাবে করে চান, কিন্তু এটা পরীক্ষার হলের স্টাইল হওয়া যাবে না, কারণ পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে করা যাবে। কিরকম দেখেন, যে একটা সংখ্যার ধরেন আছে, এটা সংখ্যা আছে, এটা কত জানি না, এখানে আরেকটা সংখ্যা আছে, এটা কত জানি না, কিন্তু এই সংখ্যাটার 60% নিয়ে যে এইখান থেকে বিয়োগ করে দিলে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে 52%। তার মানে এইখানকার 60% বাদ দেওয়া মানে যা, এই সংখ্যাটার 48% বাদ দেওয়া মানে তা, কারণ 52% হয়ে যাচ্ছে, তার মানে কমে যাচ্ছে কত? কমে যাচ্ছে 48%। তাহলে আমরা বলতে পারি না যে এক্স এর মানে এই পাশের সংখ্যাটা, ঠিক আছে, এই পাশের সংখ্যাটা 60% ইকুয়াল টু ওই পাশের সংখ্যাটার 48%। এই সমান সমানের দুই পাশে আমরা ভাগ করতে পারি, 12 দিয়ে ভাগ করলে 5×12 60 আর 4×12 48। তো আমরা জানি এইরকম যখন দুইটা পার্সেন্টেজের কম্পেয়ার করা হয়, যেই পাশের পার্সেন্টেজ বেশি রেশিও আকারে করলে ওই পাশে কম হয়। এটার জন্য আমি কিন্তু ক্লাসে বিস্তারিত আলোচনা করছিলাম। তাহলে এখানে 5 ইকুয়াল টু 4 যেটা মনে হচ্ছে, এটাকে অনুপাতে বানালে 4:5 হয়। এইটা যারা নতুন তারা বুঝবেন না, পার্সেন্টেজের প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা ভালোভাবে দেখে নেবেন, ওইখানে কিন্তু পার্সেন্টেজ থেকে রেশিও কনভার্ট করার অনেকগুলো অঙ্ক করাই দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা দেখেন এক্স ওয়াই ছাড়াই কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে গেল। তাহলে এই পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনি কিভাবে ফিল করতেছেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সটে যাইতে পারি। ওকে, সলভ ক্লাসের ডেট টপিক সব দিয়ে দিব, সমস্যা নাই। নেক্সট আসি 6 নম্বর প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটা আগের প্রশ্নটা বুঝতে পারছেন কিনা বলেন ভালো করে। 6 নম্বর প্রশ্ন বলছে দ্য রেশিও অফ দ্য জিম স্যালারি ফর অক্টোবর টু হিজ স্যালারি ফর নভেম্বর ওয়াজ 9:8 and the ratio of the salary for November to that for December was 3:4. The worker got 40 rupees more for December than for October and received a bonus constituting 40% of the salary for 3 months. Find the bonus, assume that the number of the work days is the same as every month. ঠিক আছে, আচ্ছা আমরা অনেক বড় মনে হচ্ছে না, সুন্দর করে সমাধান করে দিব। ঠিক আছে, জাস্ট একটু ভাষার সামারিটা দেখেন আর কি। তাহলে একজন ওয়ার্কারের কি হচ্ছে, অক্টোবর এবং নভেম্বর মাসের বেতনের রেশিও হচ্ছে 9:8। ঠিক আছে, তাহলে অক্টোবর অনুপাত নভেম্বর ইকুয়াল টু 9:8। তারপরে কি বলতেছে, রেশিও অফ নভেম্বর টু ডিসেম্বর ইকুয়াল 3:4। তাহলে নভেম্বর আর ডিসেম্বরের রেশিও হচ্ছে 3:4। তাহলে এখন আসি যে এইখান থেকে আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর, দেখেন মাস 3টা কিন্তু 2টা অনুপাত আছে, আমরা তাহলে কি করব, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবে বানিয়ে নেব। এইভাবে বানানোর সিস্টেম কি, সিস্টেম হচ্ছে যে যেটা কমন মাস, সেই কমন মাসটার রেশিও যেন 2 জায়গাতে সেম হয়। তাহলে এখানে আছে 8 আর এখানে আছে 3, তাহলে 8 আর 3 এর লসাগু কত, 24। তাহলে এখানে নভেম্বর মাস 24, এখানে নভেম্বর মাস 24। তাহলে এই 24 বানাইতে যে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 লং 27, আর এখানে 3কে 24 বানাইতে যে 8 দ্বারা গুণ করছি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত, 3 আর 4 32। তার মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর যদি আমরা নেই, তাহলে হচ্ছে 27, ঠিক আছে, 24 আর 32। এটা হচ্ছে 3টা মাসকে একসাথে এক লাইনে লিখলাম। এরপরে কি বলছে যে ওয়ার্কার 40 রুপিস মোর ডিসেম্বর দেন ফর অক্টোবর, অক্টোবরের থেকে ডিসেম্বর মাসে 40 রুপি বেশি পায়। তাহলে এখানে আমরা অক্টোবরের থেকে ডিসেম্বরের যদি রেশিওটা দেখি, তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 5। এই 5 অংশের মান যদি 40 রুপি হয়, তাহলে 1 অংশের মান হবে 8। এখন আসি এই 3 মাসে তার টোটাল বেতন কত।
তাহলে 3 মাসের টোটাল বেতন হচ্ছে 27 যোগ 24 যোগ 32, মানে এটা অংশ, এটা আমরা এক্স ধরে করতে পারি, এক্স ছাড়াই করতেছি। তাহলে টোটাল 3 মাসে, তাহলে 27, 24 আর 32 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত? 83। এখন 83 এক অংশের মান যদি 8 হয় তাহলে 83 অংশের মান 8 আর 3 গুণ করলে 3 আসছে 24, 4 হাতে করে 6, 8 8 64, হাতে করে 2, 8 8 64 আর 2 হচ্ছে 66। অর্থাৎ তার ওই 3 মাসের টোটাল ইনকাম হচ্ছে 664 রুপি। এখন আসি উত্তর কি চাইছে, বলছে যে ফাইন্ড দ্য বোনাস। কিসের বোনাস? বলছে ডিসেম্বর দেন ফর অক্টোবর রিসিভ এ বোনাস কনস্টিটিউটিং 4% ফর দ্য স্যালারি ফর 3 মাস। 3 মাসের টোটাল বোনাস পেয়েছে 40%, 3 মাসের বেতনের উপর। তাহলে ফাইন্ড দ্য বোনাস, বোনাসের পরিমাণ বাইর করতে হবে। তাহলে টোটাল বেতন হচ্ছে 664 টাকা, এইটা থেকে 40% গুণ, ঠিক আছে? আচ্ছা, 40% গুণ করলে এটা অ্যান্সার দাঁড়াচ্ছে 265.6, 265.6 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, নেক্সটে আসি 8 নম্বর প্রশ্ন। 7 নম্বরটাতে একটু মিস্টেক আছে। 8 নম্বর প্রশ্নটা দেখেন, আসলে সলভ করে দিতে গেলে তো অনেক সময় লাগবে, সবাই তো বড় বড় প্রশ্নগুলো দেন সলভ ক্লাসে। 8 নম্বর হচ্ছে যে ইন দ্য ইউনিভার্সিটি এক্সামিনেশন লাস্ট ইয়ার সামান্যু এসকোট সোমেন্নু মনে হয়, অথবা সোমেন এরকম কিছু, 65% অ্যান্ড দ্য ইংলিশ অ্যান্ড দ্য 82% ইন হিস্ট্রি। হোয়াট ইজ দ্য মিনিমাম পার্সেন্টেজ হি শুড স্কোর ইন দ্য সোসাইলজি? ঠিক আছে, মিনিমাম মানে সর্বনিম্ন। হুইচ ইজ আউট অফ 50 মার্কস ইফ ইংলিশ অ্যান্ড হিস্ট্রি ওয়ার ফর 100 মার্কস ইজ ইফ হি এইমস টু গেটিং 78% ওভারঅল। ঠিক আছে, মানে বিষয়টা খুব কঠিন কিছু না। এখানে 3টা সাবজেক্টের পরীক্ষা, 2টা 100 মার্কের আর একটা হচ্ছে 50 মার্কের। 100 মার্কের পরীক্ষা দুটাতে একটাতে পেয়েছে 65% নাম্বার, একটাতে পেয়েছে 82% নাম্বার। এখন বলছে তৃতীয় যে পরীক্ষা 50 মার্কের, এইটাতে সর্বনিম্ন কত পার্সেন্ট পেলে তার ওভারঅল পার্সেন্টেজ 78% হবে। তাহলে দেখেন, প্রথম পরীক্ষাটা 100 মার্কের, দ্বিতীয় পরীক্ষাটা 100 মার্কের, তৃতীয় পরীক্ষাটা 50 মার্কস। তাহলে টোটাল পরীক্ষাটা হচ্ছে কত মার্কসের? 250 মার্কসের 3টা পরীক্ষা। এতে তাকে 78% অ্যাভারেজে ওভারঅল পেতে হলে টোটাল নাম্বার পেতে হবে কত? 45-এ 200, একটা 5 কম, অর্থাৎ 195 নম্বর। অর্থাৎ 3টা সাবজেক্ট মিলে তাকে টোটাল নাম্বার পেতে হবে 195। 195 নাম্বার পেলে সে ওভারঅল 78% নাম্বার পাবে। তো এখন সে এইখানে পেয়েছে 65% নাম্বার, তার মানে 100-তে 65% মানে 65। এখানে পেয়েছে 82% নাম্বার, তার মানে 82। তাহলে এই যে 65 আর 82 মিলে সে এই 2টা সাবজেক্ট মিলে পেয়েছে 147 নাম্বার। তাহলে 3 নাম্বার সাবজেক্টটাতে পেতে হবে 195 থেকে 147 বাদ দিলে 48 নাম্বার। অর্থাৎ এই তৃতীয় যে সাবজেক্টটা আছে এইখানে যদি সে 48 নাম্বার পায় তাহলে তার ওভারঅল মার্কস হবে 195। এই 195 নাম্বারটা হচ্ছে 250 মার্কসের সাপেক্ষে 78%। তাহলে এটাতে পার্সেন্টেজ আছে, তাই না? তাহলে পার্সেন্টেজ হবে কত? 50-এ যদি পায় 48, তাহলে 100-তে পাবে 96%। অর্থাৎ 3 নাম্বার সাবজেক্টটাতে তাকে 96% নাম্বার পেতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সটে আসি, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, 9 নম্বর। দেখেন, সবাই কি ক্লাস দেখতেছেন না কি অবস্থা বলেন তো? ক্লিয়ারলি বোঝা গেছে কিনা আগের প্রশ্নটা? 9 নম্বর প্রশ্নটা দেখেন। 9 নম্বর প্রশ্ন বলছে যে 10% of Mexico's population migrated to South Asia, 10% of the remaining migrated to America, and 10% of the rest migrated to Australia. If the female population which was left in Mexico remained only 3,64,500, find the population of Mexico City before the migration and its effect. If it is given that the before the migrant and the female population was half of that male population and this ratio did not change after the migration. খুব ইন্টারেস্টিং প্রশ্নটা, ভাষাটা বোঝার ব্যাপার আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে বলছে যে মেক্সিকো থেকে 3টা ভিন্ন ভিন্ন জায়গায়
10% করে মানুষ চলে গেছে। চলে যাওয়ার সময় কি পুরুষ মহিলা আলাদা করে গেছে, নাকি শুধু মহিলা গেছে, না শুধু পুরুষ গেছে, নাকি দুই দলে গেছে? দেখেন 10% অফ দ্য মেক্সিকোস পপুলেশন, মানে পপুলেশন থেকে গেছে, মানে পুরুষ মহিলা দুইটাই গেছে। আবার 10% অফ দ্য রিমেইনিং, মানে পরে 90% থেকে 10% গেছে, তারপরে মাইগ্রেট টু আমেরিকা, তারপরে আবার পরের 10%, অবশিষ্টের 10%, অর্থাৎ 100% যদি টোটাল পপুলেশন হয়, টোটাল যদি আমরা 100% ধরি, তাহলে ফার্স্ট টাইমে গেছে কত 10%, তাহলে থাকলো কত 90%। সেকেন্ড টাইমে গেছে কত 90 এর 10%, 90 এর 10% মানে হচ্ছে 90 মাইনাস 9 সমান থাকলো কত 81। তাহলে থার্ড বার গেছে কত, থার্ড বার গেছে 81 এর 10%, তার মানে 8.1। তাহলে লেফট কত, লেফট বা রিমেইনিং 81 থেকে 8.1 বাদ দিতে থাকে 72.9। এই 72.9 হচ্ছে তিনবার, তিনটা ভিন্ন ভিন্ন দেশে লোকজন চলে যাওয়ার পরে ওই এলাকার টোটাল লোক সংখ্যা। এই 72.9 কি, এটা হচ্ছে টোটাল পপুলেশন। এখানে মেল ফিমেল দুইটা আছে, এতগুলো অবশিষ্ট আছে। এরপরে কি বলতেছে দেখি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। বড় প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়া যাবে না, ঠিক আছে? ওকে, এরপরে বলতেছে যে হোয়াট ইজ ফাইন্ড দ্য পপুলেশন অফ মেক্সিকো সিটি। মেক্সিকো সিটির পপুলেশনের সংখ্যা বাইর করেন বিফোর দ্য মাইগ্রেশন, মাইগ্রেশনের আগে। মাইগ্রেশনের আগে মানে এই যে 100% ছিল মাইগ্রেশনের আগে, এইটার মান কত এটা বাইর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তাহলে একটা তো মান দেওয়া আছে, সেই মানটা কি? এখানে একটা প্রশ্ন দেওয়া আছে না 3,64,500, এটার নাম কি? প্রশ্নটা আবার পড়েন, বলছে ইফ দ্য ফিমেল পপুলেশন। দেখেন প্রশ্ন এই 3,64,500 যখন বলছে তখন বলছে ফিমেল। আমাদের হাতে এই যে কুলুগুলো আছে এগুলো কিন্তু মেল ফিমেল না, এগুলো কিন্তু টোটাল। তাহলে অবশ্যই মেল আর ফিমেলের একটা রিলেশন আছে। রিলেশনটা কোথায় আছে, কিভাবে আছে একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, এটাই কুলুই শেষে বলছে, বলছে যে find the population of the Mexico City before the migration and its effect if it is given that before the মাইগ্রেশনের আগে the female population ছিল half the male population। তার মানে ফিমেল পপুলেশন ছিল মেল এর হাফ, অর্থাৎ মেল আর ফিমেল যদি বানানো হয়, মেল যদি 2 জন হয়, ফিমেল হবে 1 জন, অর্থাৎ 2:1। এখন আসি, এটা কখন ছিল? এটা হচ্ছে যে মাইগ্রেন্ট হওয়ার আগে। তার মানে এই 100%-এর মধ্যে এইটাকে 3 দিয়ে ভাগ করলে 33.33% হচ্ছে ফিমেল, আর 67.67% হচ্ছে মেল। এইটা কখন? এইটা হচ্ছে মাইগ্রেন্টের আগে। কিন্তু আমাদের যে প্রশ্নে দেওয়া আছে 3,64,500, এইটা কিন্তু মাইগ্রেন্ট হওয়ার পরে অবশিষ্ট ফিমেল। তাহলে এখন পর্যন্ত কিন্তু আমরা এই পার্সেন্টেজগুলোকে এখানে লাগাইতে পারবো না, ভাষা না বুঝলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা, কেন লাগাইতে পারতেছি না? কারণ এইটা হচ্ছে এই মাইগ্রেন্ট 10% করে 3 বার যাওয়ার পরে অবশিষ্ট টোটাল না, ফিমেল, টোটাল ফিমেল। কিন্তু এইখানে আমাদের আবার যেটা পাইলাম এখন পর্যন্ত যে কুলু, সেইখানে মাইগ্রেন্ট হওয়ার আগের ফিমেল আর মেলের রিলেশন। তাহলে তারপরে শেষের অংশটা একটু পড়ি প্রশ্নের। বলছে অ্যান্ড দিস রেশিও মানে কোন রেশিও? ওই মাইগ্রেন্ট হওয়ার আগের রেশিওটা ডিড নট চেঞ্জ আফটার দ্য মাইগ্রেশন। এই মাইগ্রেশন হওয়ার পরেও চেঞ্জ হয় নাই। তার মানে আফটার মাইগ্রেশনের রেশিও 2:1, মেল অনুপাত ফিমেল। খুবই ইন্টারেস্টিং বিষয়। তাহলে দেখেন যে আমাদের, তাহলে এখানে বুঝতে পারতেছি যে এই যে 72.9% আছে না, এটা তো মেল ফিমেল দুইটা আছে। তাহলে এদেরকেও আমরা 2:1-এ ভাগ করব। তাহলে অতএব আমার প্রশ্নটা উঠে দেন, অতএব ফিমেল পার্সেন্টেজ ইকুয়াল টু, প্রশ্নটা উঠে দেন, ফিমেল পার্সেন্টেজটা কত হবে? এই যে 72.9 আছে না, এইটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 2 ভাগ হবে মেল আর 1 ভাগ হবে ফিমেল। আমরা ফিমেল কেন বাইর করতেছি? কারণ আমাদের কাছে যে সংখ্যাটা দেওয়া আছে এটা ফিমেলের সংখ্যা দেওয়া আছে। তাহলে ফিমেল পার্সেন্টেজ ইকুয়াল টু 72.9 ডিভাইডেড 3 কেন? ওই যে অনুপাতের যোগফলের 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3×24 72 আর 0.9-কে ভাগ করলে হচ্ছে 3, তাহলে এত পার্সেন্ট। এটা কেন ভাগ করলাম? কারণ আমাদের তো মাইগ্রেন্ট হওয়ার পরের পার্সেন্টেজটা দরকার। তাহলে এই পার্সেন্টেজটা ইকুয়াল টু হচ্ছে 3,64,500, কারণ 3,64,500 এখানে ফিমেল বলা আছে মাইগ্রেন্টের পরে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ক্লিয়ারলি ধরতে পারছেন?
আচ্ছা, ক্লাস কিন্তু আটকাচ্ছে না, কারো কোনো সমস্যা হলে নিজের সমস্যা হচ্ছে, ক্লাস আটকাটকে হলে আমরা সবার আগে দেখতে পাই। আচ্ছা, তাহলে এই 24.3%-এর মান এত, তাহলে এখান থেকে 100%-এর মান বাড়ি করবো। কেন 100%-এর মান বাড়ি করবো? কারণ মেক্সিকোর পপুলেশন চাইছে মাইগ্রেন্ট হওয়ার আগে তো 100% ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে 24.3 গুণন 100, এটা আপনারা কাটাকাটিটা করে নেবেন। কাটাকাটি করে নিলে এখানে হচ্ছে 15 লক্ষ আর কি, 5টা শূন্য, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 15 লক্ষ, অর্থাৎ মেক্সিকোর এর আগের মেক্সিকো সিটিতে আগের জনসংখ্যা হবে 15 লক্ষ। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন, একটু রেসপন্স করবেন। এমনিতেই তো ক্লাসে দেখেন 1% মানুষ। আচ্ছা, ওকে, তাহলে আসি আমরা এরপরে 10 নম্বরে যাব। 9 নম্বরটা কি ক্লিয়ার কিনা একটু বলেন। দশ নম্বরটা দেখেন। দশ নম্বর প্রশ্নটা বলতেছে যে মালতী হ্যাজ $M উইথ হার অ্যান্ড হার ফ্রেন্ড চিনকি হ্যাজ $C উইথ হার। এরকম ABXYZ দিয়ে প্রশ্ন আসে। মালতী spent 12% of her money and Chinky also spent the same amount as Malti did. What percent of her money did Chinky spend? ঠিক আছে, এখানে অপশনগুলো দেওয়া আছে। এ ধরনের XYZ ওলা প্রশ্ন, মানে কোনো ক্যালকুলেশন সংখ্যা নাই, ঠিক আছে, XYZ দিয়ে প্রশ্ন। এগুলো কিভাবে ডিল করতে হয় একটু দেখেন। ওকে, আপনাদের সলভ ক্লাস কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। পার্ট 2 এর সলভ ক্লাস সব থেকে বেশি হবে, কারণ হচ্ছে যে পার্ট 2 এর ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল তো, আর বড় বড় টপিক ছিল। তাহলে 10 নম্বর আসি। তাহলে হচ্ছে কি, মালতির কাছে টাকা আছে $M আর চিনকির কাছে টাকা আছে $C। মালতি খরচ করছে 12%, চিনকির খরচের অ্যামাউন্ট আর পার্সেন্টেজ কিন্তু এক জিনিস না। আমার কাছে 500 টাকা আছে, আমি 10% খরচ করলাম মানে 50 টাকা। একজনের কাছে 5 লক্ষ টাকা আছে, ও খরচ করলো 50 টাকা। তাহলে এই 250 কি, 250 হচ্ছে অ্যামাউন্টে সেম, কিন্তু পার্সেন্টেজে সেম না। এই বেসিক বিষয়গুলো আমাদের ক্লাসগুলো যারা ভালো করে করছেন তারা ভালোভাবে বোঝার কথা। আর এতবার করে ক্লাস দেখার সুযোগ পাচ্ছেন, তাহলে তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, যে পার্সেন্টেজ ইকুয়াল পার্সেন্ট এক জিনিস, অ্যামাউন্ট ইকুয়াল অ্যামাউন্ট এক জিনিস, কিন্তু পার্সেন্টেজ ইকুয়াল অ্যামাউন্ট এইভাবে বলা যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে এইখানে কি অ্যামাউন্ট ইকুয়াল? তাহলে মালতির কাছে আছে $M আর চিনকির কাছে আছে $C। মালতী স্পেন্ড করছে কত টাকা? স্পেন্ড করছে M এর 12%, তার মানে 12M/100। কাটাকাটি করে নিয়ে একটু 3M/25। এটা হচ্ছে মালতী স্পেন্ড করছে। এই দেখেন, এটা হচ্ছে 12% আর এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে এই সেম অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আবার চিনকিও স্পেন্ড করছে, বলছে না যে চিনকি স্পেন্ড সেম অ্যামাউন্ট। তাহলে স্পেন্ট বাই চিনকি ইকুয়াল টু ওই 3M/25। তাহলে চিনকির কাছে টোটাল ছিল কত টাকা? টোটাল ছিল $C, বলছে না প্রশ্নে যে $C ছিল। সেই $C থেকে সে যেটা স্পেন্ড করছে, এই স্পেন্ডের পার্সেন্টেজ কত? মনে করেন চিনকির কাছে আছে 500 টাকা, আর মালতির কাছে যা টাকা আছে তার মধ্যে সে 30 টাকা খরচ করছে। তাহলে চিনকিও তো 30 টাকাই খরচ করছে, কারণ দুইজনের স্পেন্ডের অ্যামাউন্টটা সেম। তাহলে এই চিনকির স্পেন্ডের পার্সেন্টেজটা তার কাছে থাকা টাকার পরিমাণের কত পার্সেন্ট? নিচে 500, উপরে 30 গুণন 100। কারণ 500-তে খরচ করছে 30 টাকা, তাহলে 100-তে খরচ করবে কত টাকা? এই কাজটাই আমরা এখন এই XY ধরে করব। তাহলে চিনকি খরচ করছে এত টাকা, তাহলে পার্সেন্টেজ ইকুয়াল টু, তাহলে কস্ট পার্সেন্টেজ বা স্পেন্ড পার্সেন্টেজ যেটা বলেন, সেটা হচ্ছে যে চিনকির কাছে আছে টোটাল $C, আর সে স্পেন্ড করছে 3M/25, আর শতকরা বাইর করতে বলছে, এই জন্য 100 গুণ, ঠিক আছে। তাহলে এইভাবে দুটা ফ্র্যাকশন আসলে উপরের ফ্র্যাকশনটা হুবহু লিখতে হয়, নিচের ফ্র্যাকশনটা উল্টে যায় মানে 1/C, আর গুণন 100 তো থাকবেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে 25 দিয়ে 100-কে কাটলে 4, C তো কাটা যাচ্ছে না, তাহলে 3 আর 4 12M/C।
এইটা হচ্ছে সিঙ্কির পার্সেন্টেজ অফ স্পেন্ড 12 M ডিভাইডেড সি। কনফিউশন করে কিন্তু দেওয়া আছে অপশনগুলো, একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসি আমরা। 9টা অঙ্ক করলাম, ক্লিয়ারলি বোঝা গেছে তো না? আচ্ছা, এবার আমরা আসি 10 নম্বর বন্ধ গেল না, 11 নম্বর প্রশ্ন দেখেন। A person saved 5% of his income. 2 years later, his income shoots up by 20%, but his saving remain the same. Find the hike in his expenditure. ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু প্রায় সময় আসে। হ্যাঁ, এই টপিকের আরো সলভ ক্লাস হবে, কারণ অনেক প্রশ্ন অনেকে দিচ্ছেন, তবে অনেকে অনেক আজগুবি টাইপের প্রশ্ন দিচ্ছেন যেগুলো ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, দিতে হবে এই জন্য দিচ্ছেন। এত প্রশ্ন তো নেওয়া যাবে না। আবার অনেকে আছে এমন পৃথিবীর কঠিন প্রশ্ন নিয়ে আসে দিচ্ছেন যেগুলো পরীক্ষা আসার উপযোগী না, ঠিক আছে। তো আমি কিছু কাটসাট করে আর একটা সলভ ক্লাস নিয়ে দিব, নি সমস্যা নেই। আজকে প্রথম দিন তো আমরা মানে এই সলভ ক্লাসের এতগুলো প্রশ্ন আসবে ভাবতে পারি নাই। সরি, 11 নম্বর। আর প্রসেসিং করতে একটু সময় লাগে, আর প্রশ্নগুলো একটু রিহার্সাল করতে হয়। এ পার্সন সেভ 5% অফ হিজ ইনকাম। একজন লোক তার ইনকামের 5% সেভ করে সঞ্চয় 2 ইয়ার্স লেটার। দেখেন, এই প্রশ্নগুলাই কিন্তু আইবিএ বিভিন্ন সময় বাংলা ট্রান্সলেট করে হুবহু পরীক্ষা আসে। আমাদের বেসিক ম্যাথ বইও দেখবেন এরকম প্রশ্ন পার্সেন্টেজের ক্লাসে আসে, মানে টপিকে আসে, ঠিক আছে, যা শুধু ইংলিশের বাংলা ট্রান্সলেট করে আসা। তো আপনারা যারা আইবিএর প্রিপারেশন নিতেছেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে এই আইবিএ যে পরীক্ষাগুলো বিভিন্ন নেয় ওগুলো পারা যাবে। কিন্তু আইবিএর প্রিপারেশনের নেওয়া পরীক্ষাগুলোর জন্য আলাদা করে আইবিএর বিগত সালে প্রশ্ন পড়লে কাজ হবে না, কারণ টপিকের আন্ডারে শিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে একজন মানুষের ধরেন আছে যে ফার্স্ট আর হচ্ছে লাস্ট বা সেকেন্ড, যেটা মনে করেন। তো এটা হচ্ছে আফটার ইনক্রিজ, আর এটা মানে বিফোর ইনক্রিজ, এটা হচ্ছে আফটার ইনক্রিজ। বিফোর ইনক্রিজ কি অবস্থা ছিল? তার ইনকাম ছিল 100 টাকা, তার এক্সপেন্ডিচার কত ছিল আমরা জানি না, কিন্তু তার সেভিং ছিল 5 টাকা। তাহলে অটোমেটিক তার ব্যয় হচ্ছে 95 টাকা, কারণ 100 থেকে 5 টাকা সেভ করলে 95 টাকা ব্যয় করে। 100 কেন ধরলাম? কারণ প্রশ্নে বলা ছিল সেভিং হচ্ছে 5%। এরপরে কি বলছে যে হিজ ইনকাম শুটস আপ বাই 20%, 20% বেড়ে গেল। তাহলে এই আফটার ইনক্রিজের পরে তার নতুন বেতন হচ্ছে 120 টাকা ইনকাম। তাহলে বলছে বাট হিজ সেভিং রিমেইন দ্য সেম। সেম কিন্তু পার্সেন্টেজ বলে নাই, শুধু বলছে সেভিংটা রিমেইন সেম। তার মানে আগের সেভিং ছিল 5 টাকা, এখনো সেভিং হচ্ছে 5 টাকায়। তাহলে খেয়াল করেন যে 120 টাকা তার ইনকাম আর 5 টাকা তার খরচ। তাহলে এখানে এক্সপেন্ডিচার কত টাকা? সরি, 5 টাকা তার সেভ। তাহলে এখানে তার এক্সপেন্ডিচার অবশ্যই 120 থেকে 5 টাকা বাদ দিলে 115 টাকা। উত্তর কি চাইছে দেখেন, আমরা কিন্তু সুন্দর করে লাইন করে ফেললাম, এগুলো লিখে দিলে লিখে নেবেন, সমস্যা নাই। ফাইন্ড হাইক ইন হিজ এক্সপেন্ডিচার, মানে তার প্রাইস হাইক বলে না, প্রাইসের বৃদ্ধি, যেমন তার খরচের বৃদ্ধির পার্সেন্টেজ কত। তাহলে তার খরচ আগে ছিল 95 টাকা, এখন হচ্ছে 115 টাকা। তাহলে কতটুকু বৃদ্ধি পেল? বৃদ্ধি পেল 100 ইনক্রিজ 115 মাইনাস 95 সমান 20। আর ইনক্রিজের পার্সেন্টেজ কত? 95 টাকাতে বাড়ছে 20 টাকা, 100 টাকাতে কত? তাহলে 5 দিয়ে কাটলে 5 20 5 19 95 আর 5 20 100, 400/19। 19 দিয়ে 400কে ভাগ করলে 20 যেহেতু 400 হয়, তাহলে 20-এর একটু বেশি হবে, তার মানে 21 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। তাহলে এখানে সি নম্বর অপশনে দেওয়া ছিল 21.05। 19 দিয়ে 400কে ভাগ করলে 21.05%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 21.05%, ঠিক আছে। আচ্ছা, আমার ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখেন। ওকে, তাহলে তারপরে প্রশ্নটা আমরা করবো এখন। 12 নম্বর প্রশ্ন। 66.67% হবে। কোনটা 66.67%? সরকার প্রশান্ত, আপনি বলছেন 66.67% হবে। কোথায় 66.67? অপশনে তো না এটা। আপনি কারেকশন করে নেন অথবা নিজে থেকে হিন্টস দেন আমাদেরকে। 13 নম্বর, সরি 12 নম্বর প্রশ্নটা দেখেন।
12 নম্বর প্রশ্ন বলছে যে পি ইজ 50% মোর দেন কিউ, আর ইজ 2/3 অফ পি অ্যান্ড এস ইজ 60% মোর দেন আর। নাও ইচ অফ পি কিউ আর অ্যান্ড এস ইজ ইনক্রিজ বাই 10%. ফাইন্ড হোয়াট পার্সেন্ট অফ কিউ ইজ এস আফটার দ্য ইনক্রিজ। ঠিক আছে, আচ্ছা, তো এগুলাতে খুব আসার মতো প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো প্রায় সময় আসে আর কি। এরকম 3টা সংখ্যার রিলেশন দেওয়া থাকে, এরপরে একটাকে বাড়ায় একটাকে কমায়, ঠিক আছে, তারপরে এখন সর্বশেষ অবস্থায় তাদের পার্সেন্টেজের রিলেশনটা কেমন দাঁড়াইলো। তো এগুলা মানে খুব কমন প্রশ্ন। তাহলে পি ইজ 50% মোর দ্যান কিউ, কিউ এর থেকে পি বেশি, তার মানে কিউটাকে আমরা ধরি 100। তাহলে পি হচ্ছে কত? পি হচ্ছে 50% মোর, তার মানে পি হচ্ছে 150। তারপরে আর ইজ 2/3 অফ পি, তাহলে আর হচ্ছে এই পি এর 2/3, মানে 3/2 ঠিক আছে, তার মানে আরও দাঁড়াচ্ছে 100। তাহলে আর আর কিউ সমান সমান, তাহলে এক্স ইজ 60% মোর দ্যান আর, এস হচ্ছে আর এর থেকে 60% বেশি, তার মানে 160। আচ্ছা, এখন আসি আফটার ইনক্রিজ, এই যে কিউ পি আর এস বলছে এরা সবগুলাই কি হয়েছে 10% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা যদি 10% বৃদ্ধি পায় এটা হবে 110, 150-এর 10% মানে 15 যদি বৃদ্ধি পায় তাহলে এটা হয়ে যাবে 165। তাহলে এটা যদি 100% 10% বৃদ্ধি পায় তাহলে হবে 110, আর এই এস যদি 10% বৃদ্ধি পায় তাহলে 160-এর 10% হচ্ছে 16 বৃদ্ধি পেলে হয়ে যাবে 176। উত্তর কি চাইছে? আফটার ইনক্রিজের পরে ফাইন্ড হোয়াট পার্সেন্ট অফ কিউ ইজ এস, অফ যার সঙ্গে থাকে সেটা নিচে বসে, তার মানে কিউ এর কত পার্সেন্ট হচ্ছে এস। তাহলে পার্সেন্টেজটা যেটা কিউ নিচে এস উপরে গুণন 100, এটা হচ্ছে স্টাইল, ঠিক আছে। তাহলে কিউ হচ্ছে 110, 176 গুণন 100, 0 কাটা 11 দিয়ে কাটলে 11কে 11, 1 6 66, 6 11 66, 16 আর 10 গুণ করলে হচ্ছে 160%, ঠিক আছে। আচ্ছা, উত্তর কি চাইছে? ফাইন্ড হোয়াট পার্সেন্ট অফ কিউ ইজ এস। ঠিক আছে, এটা 160% তো হয়, কিন্তু এখানে অপশনে তো ভুল আছে। কিন্তু 110, ওকে, তাহলে 160%, এটা অপশনে তো মিস্টেক আছে। অপশনে ওরা যেটা করছে মানে এই প্রশ্নের সমাধানে সেটা হচ্ছে যে কিউকে নিচে 110 আর এস কে নিচে আগের 160 তো হবে না, এস তো শুরুতে 160 ছিল, শেষে তো 176 হয়ে গেছে, 177 করতে হবে, 160% এই প্রশ্নের অ্যান্সার। ওকে, নেক্সট আসি। তারপরে প্রশ্ন আপনারা দেখেন, ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ হিজ গেইন এ থিয়েটার ওনার ডিসাইড টু রিডিউস দ্য প্রাইস অফ টিকেটস বাই 20%. অ্যাজ এ রেজাল্ট অফ দিস দ্য সেলস অফ টিকেটস ইনক্রিজ বাই 40%. ইফ এটা হচ্ছে, আমি তো প্রশ্ন নাম্বারে তো বললাম কম বেশি হয়েছে না, 13 নম্বর। আচ্ছা, প্রশ্ন শুনেন আমি যেটা বলতেছি। In order to maximize his gain, a theater owner decide to reduce the price of tickets by 20%. পাইছেন? আচ্ছা, সাদিয়া ইসলাম বলছেন স্যার প্রফিট লসের আপলোড দেওয়া ক্লাসগুলো দেখতে পারছি না, এখন আপনাদের জন্য আমি কি করতে পারি? আপলোড দিয়ে দিছি, লিঙ্কও শেয়ার করে দিছি, এরপরে তো আমরা কিছুই করি নাই। হ্যাঁ, প্রশ্ন পরে আসবে কারণ এটা সিরিয়ালে একটু সমস্যা আছে, তো আপলোড দেওয়া ক্লাস যদি আপনারা দেখতে না পারেন আমরা কি করব বলেন? আপনার ডিভাইসে সাপোর্ট করতেছে না, এত এত মানুষের এত এত প্রবলেম, শুনতে শুনতে মাথা গরম। তাহলে ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ হিজ গেইন এ থিয়েটার, মানে লাভ বেশি করার জন্য একজন থিয়েটারের মালিক কি করলো, তার প্রাইস অফ টিকেটের প্রাইস 20% কমিয়ে দিল। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এর ফলে কি হলো, দ্য সেলস অফ টিকেটস ইনক্রিজ বাই 40%,
টিকিটের বিক্রি 40% বেড়ে গেল। ইফ অ্যাজ এ রেজাল্ট অফ দিস চেঞ্জ, এই রেজাল্টের ফলে হি ইজ অ্যাবল টু ইনক্রিজ হিজ উইকলি কালেকশন বাই 1,68,000 টাকা। তার মানে এই ফলে তার কী হলো, তার টোটাল সাপ্তাহিক কালেকশন 1,68,000 টাকা বেড়ে গেল। ফাইন্ড বাই হোয়াট ভ্যালুস ডিড গ্রোস কালেকশন ইনক্রিজ পার ডে, প্রতিদিনের তার টোটাল কালেকশন কত, সেই কালেকশনের পরিমাণ বের করেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি প্রতিদিনের তার কালেকশন কত। তাহলে ধরেন লেট ইনিশিয়াল প্রাইস কত, ইনিশিয়াল প্রাইস হচ্ছে 100, তারপরে নিউ প্রাইস 80, কারণ 20% কমাই দিছে। ঠিক আছে, এরপরে কি হলো, ইনক্রিজ পেয়েছে 40%, তাহলে নিউ সেল, এই 140% অফ 80, এগুলো তো আপনার পার্সেন্টেজের ইনক্রিজ ডিক্রিজে সুন্দরভাবে দেখছিলাম যে একবার কমার পরে বাড়লে হ্রাসকৃতটার উপর বাড়াইতে হয়। তাহলে এটা সমস্যা হচ্ছে 112, তাহলে শুরুতে ছিল 100, এখন হয়ে গেল 112। তাহলে ওভারঅল ইনক্রিজ 112 থেকে 100 বাদ দিলে 12%, তাহলে টোটাল 12% যদি ওভারঅল ইনক্রিজ হয়, তাহলে এখন কি বলতেছে, বলছে ই অ্যাজ এ রেজাল্ট অফ দিস চেঞ্জ হি ইজ অ্যাবল টু ইনক্রিজ হিজ উইকলি কালেকশন বাই 1,68,000 টাকা। ঠিক আছে, ওকে, তাহলে আসি। তাহলে দেখেন এইটা হচ্ছে তার টোটাল ইনক্রিজ, আর 1,68,000 টাকাও ইনক্রিজ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 12% ইকুয়াল টু 1,68,000 টাকা। অনেকে বলতে পারেন যে এই 12% তো হচ্ছে তার পার্সেন্টেজে ইনক্রিজ, কিন্তু এইটা তো হচ্ছে উইকলি ইনক্রিজ। সিরিয়াসলি খেয়াল করেন, একজনের বেতন প্রথম দিনে যদি 12% বাড়ে, তাহলে এক মাস পরে তার বেতন, মানে ধরে আছে একজন বেতন একদিন পরে 12% বাড়লো, চক্রবৃদ্ধি হারে না। তাহলে এখন প্রতিদিন তার বেতনটা ওইভাবে 12% বাড়তেছে, মানে বেতনের বিষয়টা কীভাবে বুঝবো, সব মনে করেন একটা কলমের দাম 12% বাড়ছে, তাহলে 50টা কলমের দাম কি 50 আর 12 গুণ 600% বাড়বে না, 50টা কলম কালেকটিভলি একসাথে 12%ই বাড়বে। তো বিষয়টা এইরকম যে তার 12% বাড়ছে, এইটা হচ্ছে সাপ্তাহিক কালেকশন বাড়ছে, তার মানে এটা পুরো সপ্তাহে মিলেও কিন্তু 12%ই হবে, কারণ এটা তো তার ওভারঅল সেলের উপর 12% বাড়ছে, সেটা দৈনিকও হইতে পারে, সাপ্তাহিকও হইতে পারে, মাসিকও হইতে পারে। ঠিক আছে, এখান থেকে আমরা 100। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে চাইছে কি প্রশ্নে চাইছে যে ইনক্রিজের পরে তার পার ডের গ্রোস কালেকশন কত। তাহলে এখানে যদি আমরা 12% নিয়ে আসি তাহলে 168%, এখানে আমরা যদি 100% নিয়ে আসি তাহলে কি বাইর হবে, 100% নিয়ে আসলে আমাদের এই যে ইনিশিয়াল যে কালেকশন টিকিটের প্রাইস, এইটার মান বাইর হবে। কিন্তু আমাদের তো ওই দোকানদারের বর্তমান কালেকশন কিন্তু 112% হয়ে গেছে, কারণ 12% যেহেতু বাড়ছে, এই জন্য আমরা এখানে 100% বাইর করলে আবার 12% এক্সট্রাটা অ্যাড করতে হবে, যেটা ইনক্রিজ হয়েছে, যেহেতু ইনক্রিজের পরেরটা চাইছে, এই জন্য আমরা এখানে 100% না বাইর করে সরাসরি 112%-এর মান বাইর করব। তাহলে কি বাইর হবে, তাহলে যেটা বাইর হবে যে তার লাভ হওয়ার পরে সাপ্তাহিক কালেকশন কত টাকা। তাহলে এখানে 1%-এর ভ্যালু হচ্ছে নিচে 12, আর 112%-এর ভ্যালু হচ্ছে উপরে 112। এখান থেকে কাটাকাটি করে কালেকশনে এখানে অ্যান্সার, মানে যেটা টোটাল পরিমাণ আসবে সেটা হচ্ছে 68,000, 15,68,000। এমনগুলো বড় তো, এই জন্য একটু দেখে রেখে দিই, ভুল হলে তো আবার সমস্যা হয়ে যাবে। তাহলে 15,68,000 টাকা কি, এইটা হচ্ছে তার সাপ্তাহিক গ্রোস কালেকশন কখন, ইনক্রিজ হওয়ার পরে। কিন্তু আমাদের প্রশ্নে যে চাইছে পার ডে গ্রোস কালেকশন, তাহলে একদিন 7 দিনে হচ্ছে 15,68,000 টাকা, তাহলে একদিনে হচ্ছে এই 7 দিয়ে ভাগ, 7 দুগুণ 14, 1 16, 7 দুগুণ 14, 1 18, 7 দুগুণ 14, 4 40, এটা হচ্ছে কত, 15,68,000 না, ওটা 28, 2 এই 2 2 28, 7 4 7 28, তার হচ্ছে 3টা শূন্য, তার মানে 2,24,000 টাকা হচ্ছে তার পার ডের কালেকশন। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন। ও সরকার প্রশান্ত, এটা না স্যার, অনেক আগের এটা। ও আচ্ছা, অনেক আগের প্রশ্নের সমাধান দিয়েছেন, অনেক আগের প্রশ্নের তো নাম্বার বলতে হবে তাহলে, নাহলে তো আমি তো সর্বশেষ যখন কমেন্ট দেখতেছি তখনকার প্রশ্ন মনে করতেছি।
এখানে আরো অনেকগুলো প্রশ্ন আছে, সে প্রশ্ন এখন করাইতে গেলে সময় লাগবে। সময় লাগবে বলতে কি, প্রশ্নগুলো কিছু বাদ দিতে হবে, কিছু রাখতে হবে, আর একটু রিসার্চ করতে হবে। তো এই জন্য আজকে আর করাইতে চাচ্ছি না। আপনারা আমাদের যে পোস্ট আছে ওই পোস্টটাতে আপনাদের যে কোনো প্রবলেমগুলো কমেন্টে জানাবেন, আমরা এরপরে আবার অ্যাড করে আবার সলভ ক্লাস নিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। অনেকদিন পরে ক্লাস নিলাম, তো ক্লাসটার বেশি লেংদি করতে যাচ্ছি না, মজা থাকতে থাকতে শেষ করি আর কি। ঠিক আছে, তো পরে সলভ ক্লাসের ব্যাপারে গ্রুপে জানাই দেওয়া হবে, আপনাদের গ্রুপে আপলোড দেওয়া থাকবে, ক্লাসগুলো দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।